একটা ছোটখাটো প্রতিষ্ঠান আছে। এর মধ্যে কিছুদিন আগে আমাদের সাথে একটা মিটিং করলাম। মিটিং করার পরে আলোচনা করলাম, আমার 3 জন শিশু কর্মী ছিল, এদেরকে বাইর করার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এরা আয়া মাফ চায়। এরা এটা একটা বিপদ যে বলতেছে আমাদের অভিভাবক নাই, আমাদের মা নাই, আমরা কি করে খাবো, আমরা বাইর করে দেয়। যাই হোক, এদেরকে রাখার পরে আমরা একটা ব্যবস্থা করছি, যেটা হলো এদেরকে পড়ার একটা ব্যবস্থা করছি। যারা কম কম পড়া একদম লোক রাখছে, আবার এদেরকে প্রাইভেট কিছু পড়ানোর জন্য। যাক, এইভাবে যাতে আমি দোষী সাব্যস্ত না হই, এই জন্য একটা চেষ্টা করছি। যাই হোক, সামনের দিকে আমরা চেষ্টা করব, যারা আমরা নিয়োগ করতে আছি আমরা সচেতন হব, আর যারা কাজ করবো তারাও যেন সচেতন ভাবে কাজ করতে পারে। এই জন্য আমি সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। গৃহ শ্রমিকের যে চুক্তিটা ভাই আপনাদের সঙ্গে যখন আমরা বসছিলাম, যে গৃহ শ্রমিকের সঙ্গে চুক্তি করতে হবে, যে চুক্তির বিধানটা আছে, তো ওইটা নিয়ে যদি একটু কথা বলে রূপগঞ্জ থেকে ফাতিমা, তুমি যদি হেল্প করো আমাকে। জি, এটা একটু নাও। আপনারা যে বাড়ির মালিকরা একত্র এরকম কিছুক্ষণ আগে একটা আপা কথা বললেন যে ওদেরকে সম্মান দেওয়া, ওদের কাজের জায়গাটা ছুটির দিন, আপনারা যদি একটু বলেন আপনাদের অভিজ্ঞতাটা। আজকের এই যে আয়োজিত সমাবেশের আমি খুব আনন্দিত যে কিছু শিকার আছে এবং শিখানোরও আছে। আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি আপনাদের অনেক মিটিংয়ে অংশগ্রহণ করি, যেটা আসলে প্রথম হলো যে যারা নাকি বাসায় কাজ করে বা গ্রামের বাড়িতেও কাজের মেয়ে রাখে, আমাদের মনে হয় যারা আমরা কাজ করাই তাদের একটু অনুগ্রহ বা অনুপ্রেরণা বা মহব্বত হওয়ার দরকার তাদের প্রতি। তারা কিন্তু একটা মায়ের সন্তান, একটা গ্রাম থেকে আসে বা একটা ফ্যামিলি থেকে আসে। ওদেরকে আমরা যেন দুচ্ছাই না করি বা অন্য চোখে না দেখি। আমার মেয়ে হলে আমাদের একটা মেয়ে, এরকম যদি আমরা ভাবি বা বিভিন্ন তারা পারে কি পারে না আমাদের মতন করে তৈরি করে নেই বা আমাদের ফ্যামিলির একজন মনে করি, তাহলে মনে হয় তারাও খুশি, আমরাও খুশি। আর আমার এক আপা এখানে বলছে যে বিভিন্ন নির্যাতন বা বাল্যবিবাহ নিয়ে, আমি এই কাজগুলো করে বেড়াই। আমি উপজেলা সংরক্ষণিক মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চাউলের কার্ড 15 টাকা এখন হয়েছে, বিধবা কার্ড, বিভিন্ন বিভিন্ন কাজ, ক্যান্সার, সেই রোগের 50,000 টাকা সরকারি দেওয়া, এই ব্যাপারগুলো আমি অনেক অনেক কাজ করি। আমার ওইখানে যারা আছে কর্মকর্তারা, এর মধ্যেও আরও বিভিন্ন শিক্ষা, যারা নাকি ঝরে পড়া বাচ্চা, এদেরকে নিয়ে কাজ করি। আবার আপনার যে বিভিন্ন এনজিওর মাধ্যমে স্কুলগুলা, এদের সাথে আমি জড়িত থাকি। জানি আমি 3.5 বছর একটা কোর্স শেষ করছি, 5 পর্যন্ত, সেটা আমাদের আসলে মিশনে মেয়েদেরকে নিতাম, ওরা মাস্টারি হিসাবে 5,000 টাকা পেত। বাচ্চাদের উপবৃত্তি এবং 1 থেকে 5 পর্যন্ত ফ্রি পড়ানো, পোশাক, ব্যাগ, এগুলা, জুতা। তো এই সামাজিক কাজের মধ্যে আমি সর্বক্ষণই একটা সময় দিই। আমার সংসারে আমার নিজের কর্মী আছে একজন মায়ের মতন, একটা মেয়ের মতন। তো ওদেরকে ওরা ওদের ফ্যামিলিতে যেভাবে বড় হয়েছে সেভাবে কাজ করতে চায়। হয়তো আমি তাদেরকে যদি আমার মতন করে তৈরি করে নিই তাহলে কিন্তু সমস্যা হয় না। আমার খুব কষ্ট হয় যে গৃহকর্মীদেরকে বিভিন্নভাবে, আমি আমার এলাকায় একটা মেয়ে আছে রাবিয়া, তার সেটা দিয়ে মানে আঘাত করে, সে এখন পাগল, বুঝছেন, সে এখন পাগল। এই কাজগুলোর থেকে যে আমরা নাকি যারা আসি বিরত থাকি, তাদেরকে কেন আমাদের একজন মনে করি না, এই কথাগুলা আমার খুব কষ্ট হয়। যে এদের যে বিভিন্নভাবে বেতন নিয়েও 2-4 মাস করায় দেয় না, বা একটা বিগত সরকারের সময় শুনছি যে 8,000 টাকা। তা আমি দেখছি, আমি বিভিন্ন বাসায় লোকও দিই, ধানমন্ডি, এখানে সেখানে, সে অনেকের সাথে আমার পরিচিত, 12,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, নিম্নত 18,000 টাকা এরকম বেতন। তো এরকমভাবে যদি আমরা একটা নির্ধারিত, এই সরকার যদি একটা বেতন নির্ধারিত করে, আসলে আমি মনে করি যে 15 থেকে 20 হলে এরা চলতে পারে। এদের কোনো ছেলে সন্তান আছে, এই কাজই করে গেল আমার বাড়ি বিভিন্ন ধরনের, ওর বাচ্চাটার মানুষ হইলো না। ওর তো 2-1টা বাচ্চা থাকতেই পারে, ওর বাচ্চা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হলো না, সুস্বাস্থ্য মানুষ হলো না।
এগুলো মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, সরকারিভাবে বেসরকারিভাবে এবং বিভিন্ন জায়গায় যারা আছি আমরা আগে আসার দরকার এই প্রতিবাদের, এবং এগুলো নিয়ে আলোচনা সাপেক্ষে একটা কিছু করার। একটা ধারা যাবেই, যদি আমরা 10 দিন খাটি একদিন হয়তো বা আমরা একটা কিছু পাবো। তো আমি সবার কাছে এটি আশা করি যে আপনারা যে কাজগুলো করেন আমার খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের আর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, সেলাই মেয়েরা সর্বস্ব কাজ করার পর সন্ধ্যায় যদি 2 কাপড় তৈরি করে তাদের কিন্তু বাচ্চাদের একটা কাজে লাগে ওই টাকাটা। তো অশিক্ষিত বলতে আমরা কেউ না, রান্নাও কিন্তু তার একটা প্র্যাকটিক্যাল যোগ্যতা আছে। হ্যাঁ, সেলাইয়ের একটা কাজে যে কোনো হাতের কাজ এটা সেটা সবাই সব ধরনের আমরা যদি আগে আসে তো সমাজটা সুন্দর হবে। আর সবচেয়ে বড় যে তারা ন্যায্য মজুরি পায়, যেমন গার্মেন্টসের মজুরিতে খুব কম, এক সময় প্রতিবাদ করতে করতে আন্দোলন করতে করতে এখন একটা পর্যায়ে আসছে। আমি মনে করি বাসা বাড়িতেও যারা কাজ করে বা বিভিন্ন ধরনের কাজ যারা আমরা করি এদের পিছনে যদি আমরা কেউ কেউ একটু সময় দিই, যেমন আপনারা দিতেছেন একটা অ্যাডাপের মাধ্যমে বা একটা অফিসিয়াল মাধ্যমে, এরকম আরও গড়ে উঠুক বাংলাদেশে। সবাই সম অধিকার, কাজের কোনো নিন্দা নাই। যে মেথর নইলে আমার বাড়িটা পরিষ্কার কে করতো, আমার ওই জিনিসগুলো ড্রেনগুলো কে, তারা আমরা মেথর কেন বলি, সেটা শ্রম দিতে আসছে। আরেকটা জিনিস, আমার শ্রম আমি আপনাদের কাছে বিক্রি করব, আমি বেতন চেয়ে নেব, আমার বেতন আপনারা কত দেবেন। কিন্তু এখানে বাংলাদেশে একটা শোষণ, যে শ্রমের শোষণ, এটার মুক্ত হওয়া দরকার। তারা নির্ধারিত করে দেয় যে তুমি এত টাকায় থাকবা কিনা। আমি যদি একটা লাউ বিক্রি করি আমি দাম চাইতে পারি, কেন আমার শ্রমের দাম চাইতে পারবো না? এইটা কেমন কথা? কিন্তু সেইটাও যাতে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয় যে যার কাজ যে করবে সে তার দামটা সে চেয়ে নিবে, যে আমার এত বেতনে রাখতে হবে। এগুলো মনে আমরা ট্রেনিং দেওয়ানো বা বিভিন্ন জায়গায় এক জায়গায় করে তাদেরকে বোঝানো শেখানো। এই 5,000 দিল, আমি তো চলতেই পারি না, কিন্তু এটাতে পেটেও খাইলাম, বাচ্চারা কোনো রকম শিক্ষিত আর হইল না। আপনারা দেখেন বিভিন্ন রাষ্ট্রে তারা ম্যাথর কাজ করে, তাও কিন্তু এমন সেটা কাজ। পিএস কাটতেছে লন্ডন, সেও কিন্তু বিএ পাস করে লন্ডন গেছে, সেটা কাজ। আমরা কাজকে কাজ মনে করব। উচ্চ নিচু যখনই ভাববো তখনই আমরা এই বাংলাদেশ নিচের দিকে যাবে, উন্নত হবে না। আমরা উঁচু নিচু বৈষম্যটারে আমার সমান অধিকার যদি করতে পারি তাহলে এই দেশটা ভালো থাকবে আমি মনে করি। আমি বিভিন্ন সেমিনারে অনেক জায়গায় আমি প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ পাইছি বা গেছি প্রশিক্ষা। ডক্টর কাজী ফারুকের যে একটা এনজিও ছিল, ওখানে আমি 18 বছর কাজ করছি। ঠিক আছে, এই গ্রাম নিয়ে, শুধু গ্রামে গ্রামে আমার জীবন। কিন্তু আল্লাহর রহমত আপনাদের সব ছোটো বড় দয়, আমার 4টা ছেলেও সব মাস্টার্স, মেয়েরও মাস্টার্স, ছোটো মেয়েটা অনার্স শেষ করে বেরোচ্ছে। আর প্রশাসনে আছে, এমনি অন্য চাকরিতে আছে, ব্যবসায় আছে, মোটামুটি ভালো আছে। কিন্তু আমি দরিদ্র ঘরের একটা মেয়ে, আমার বাবা শিক্ষিত ছিল, শ্রমের কাজ করতো, খেতে খামারে বদলা দিত। তো ওখান গ্রামের থেকে উঠে আসা মেয়ে একটা। আমি বাজেট বক্তৃতায় কথা বলছিলাম, হয়তো বা কেউ জানতে পারেন, কুলসুম গরিবের পক্ষ নিয়ে, শ্রমের নিয়ে, এটা ডক্টর কাজী ফারুক একটা করছিল। তখন আপনার প্রথম ক্ষমতায় আসছে শেখ হাসিনা, প্রথম। কেউ খাবে কেউ হবে না, তা হবে না। চুক্তি, যেটা চুক্তিপত্র, আমি ওনাকে নেব, এত বেতন দেব, এই কাজগুলো করাবো আমি এইভাবে, এবং যে করবে সেও বলবে যে আমি এইভাবে হলো করব বা করব না। এই দুইটা মত বিনিময়ের মধ্যে কাজটা নেওয়া। হ্যাঁ, ওকে, আপনি মালিক হিসেবে এটা চান যে চুক্তিটা বাস্তবায়িত জি হোক। জি, ধন্যবাদ। আমার যে কণ্ঠ শোনা যায় এখান থেকে, আমি একটু অনুরোধ করব যে এ পর্যায়ে মুর্শিদা আপা, যিনি কিনা জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক, মুর্শিদা আপাকে গৃহ শ্রমিকের জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন, সংক্ষেপে বক্তব্য দেন। ধন্যবাদ। 16ই জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের সহপ্রধান এবং অতিথিবৃন্দ, সবার নাম না বলি, অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন গৃহ কর্মী বোনেরা। সবাইকে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন। 16ই জুন, আগামীকাল 16ই জুন, আজকে 15ই জুন। আমরা 16ই জুনটা কেন পালন করছি, এটা কি আমরা গৃহ শ্রমিক যারা আছি তারা জানি? বলেন তো কেন পালন করছি? 16ই জুনটা কেন পালন করছি আমরা? 16ই জুন আন্তর্জাতিক শ্রমিক দিবস। কাদের জন্য এই দিবসটা? এই দিবসটা হলো সম্পূর্ণ আপনাদের জন্য, যারা বাসা বাড়িতে কাজ করে, যারা গৃহ শ্রমিক, তাদের জন্য গৃহ
16 জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস। এই দিবসটা মূলত আমরা যখন আইএলও কনভেনশন অন 89 রেটিফিকেশন করে নাই বাংলাদেশে, কিন্তু যখন এটা আন্তর্জাতিকভাবে আইএলও এটা যখন উদ্ভাবন করে তারপর থেকে কিন্তু 2011 সাল থেকে কিন্তু আমরা এই 16 জুন গৃহ শ্রমিকদের জন্য এই দিবসটা পালন করে আসছি। আজকে আমরা হয়তো তারপর থেকে আমরা অনেকেই পেয়েছি, আজকে আরো ভালো লাগলো যে সুমাইয়া আপাও এগিয়ে আসছে এখন এই দিবসটা পালন করার জন্য এবং আমাদের এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সেই 11 সাল থেকে আজ পর্যন্ত আগামীকালকে কিন্তু আমরাও পল্টনে আমরা একটা র্যালি করব এবং সেখানে আমরা এই গৃহ শ্রমিকদের নিয়ে কিছু কথা বলবো। যাই হোক, আজকে প্রথম ভালো লাগলো যে 16 জুন উপলক্ষে যে 10টা দফা, সেই দফাটা আসলে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি সেই 10 দফার সাথে। এই গৃহ শ্রমিকদের জন্য আমাদের যত কষ্ট, কারণ আমরা যখন যাই, আমরা যখন এই সেই 2000 সাল থেকে আজ পর্যন্ত আমরা যখন এমপি মন্ত্রীদের কাছে গেছি তখন বলছে যে আপনাদের গৃহ শ্রমিকরা কোথায়, আপনারা কেন কথা বলেন, কিন্তু আমরা আজ পর্যন্ত এখনো কিন্তু সবাইকে সচেতন করতে পারি না। এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। এই ব্যর্থতা আমি জানি না কতদিন আমাদের থাকবে, ততদিন থাকবে আমি মনে করি যতদিন আপনারা সচেতন না হবে, যতদিন আপনারা আমাদের পাশে না থাকবেন। কারণ আপনাদের নিয়ে আমরা কথা বলছি অথচ আপনাদের আমরা পাই না। আপনাদের যতদিন আমরা না পাবো, আপনারা যত এই যে আমরা যেটা বলি যে আমাদের এখানে 24,000-এর মতো গৃহ শ্রমিক আছে, শিশু শ্রমিক সহ 24-25 লাখ। তো সেখানে আমরা বলে আমাদের সংগঠনে আমরা 18,000 গৃহ শ্রমিক নিয়ে কাজ করি, কিন্তু দেখা যায় সেটা অনেক সময় যে বস্তি ভেঙে যায়, বস্তি ঘুরে গেছে, সেখানে নাই, আবার নতুন গৃহকর্মী যুক্ত হচ্ছে। কারণ তাদেরকে সচেতন করা কিন্তু একটা টাফ ব্যাপার। সবাই কিন্তু আমরা গিয়ে সেই বস্তিতে কাজ করি না, তৃণমূলে গিয়ে কাজ করি না, আমরা কিন্তু সেমিনার করি। আমরা যখন একটা আন্দোলন সংগ্রাম করার পরে যখন সেটা একটা পর্যায়ে আসে তখন কিন্তু অনেকে এসে সেখানে যুক্ত হয় এবং সেটা করার জন্য সবাই এগিয়ে আসে। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমি যেটা মনে করি, প্রত্যেকটা গৃহ শ্রমিকদের সচেতন হতে হবে, প্রত্যেকটা গৃহ শ্রমিকদের রাজপথে নামতে হবে, আমাদের সাথে আন্দোলন করতে হবে। কোনো কিছুই আন্দোলন ছাড়া কিন্তু হয় না। আমরা যত আন্দোলন করব তত সরকার জানবে, আমরা যত আন্দোলন করব তত টিভি ক্যামেরায় জানবে, দেখবে, আমাদের দাবি দেওয়া বলবো, তত কিন্তু আমরা এটা সাকসেস হব। তা নাহলে কিন্তু আমরা কোনোদিনও সাকসেস হব না। এই ধরুন আইএলও কনভেনশন অন 89, এই নিয়ে আমরা অনেক আন্দোলন, অনেক রাজপথে কথা, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা সেটা সরকারের কাছ থেকে রেটিফিকেশন করতে পারি না। কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের কিন্তু সরকার একটা আইন দিয়েছে, গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি, যেটা সেই নীতিটা কিন্তু এই আইএলও কনভেনশন অন 89 এর আলোকে। কিন্তু আমার কথা বা আপনারা সেটা বলবেন যে যদি আমাদের একটা নীতিমালা পাই তাহলে আমাদের আইএলও কনভেনশন অন 89 রেটিফিকেশন করতে সমস্যা কোথায়? শুধু এটা রেটিফিকেশন করলে আমাদের গৃহকর্মীরা বাংলাদেশের মধ্যে না, যারা আন্তর্জাতিকভাবে কাজ করে, যারা বিদেশে কাজ করে, তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে তার ভিতরে। বাংলাদেশে যেটা হবে না গৃহকর্মীদের জন্য, বেশিটা কিন্তু বিদেশিদের জন্য, যারা বিদেশে যাচ্ছে সেই গৃহকর্মীদের জন্য কিন্তু বেশি সুযোগ সুবিধা। তাহলে আমরা এটা অবশ্যই আন্দোলন করতে পারি, আমরা এটা নিয়ে বারবার এইভাবে সেমিনার করতে পারি, কথা বলতে পারি। এবং আমরা যেটা বলছি, আমরা যেটা নীতিমালা পেয়েছি সেই নীতিমালায় কিন্তু আইনের অনেক কিছুই হয় যদি আমরা সেই নীতিমালাটা মান্য করি বা নীতিমালা অনুসারে আমরা চলি, কার্যক্রমগুলো করি। সেই নীতিমালার মধ্যে যেটা আপনারা একটু আগেও প্রেজেন্টেশনে দেখাইলেন, ওগুলা কিন্তু নীতিমালার ভিতরে আছে। কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের ঘর থেকে শুরু করতে হবে এগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আমরা আজকে আইনের জন্য যেটা উদ্বিগ্ন বা আইন বলে যেটা আমরা চিৎকার করছি, সেটা কিন্তু কিছুটা হইলেও ওটা থেকে রক্ষা পাওয়া যায় আইনে। কিন্তু আমরা আজ পর্যন্ত তার কোনো কার্যক্রম দেখি না, সরকার থেকেও দেখি নাই, বা আমরা যারা এটা নিয়ে কাজ করছি তাদের থেকেও সেই আগ্রহ নাই। কারণ গৃহশ্রমিকদের যদি সেই যখন আমরা দেখতাম যে ওটা আমার সন্তান, আমার মা, আমার দাদি, আমার নানি, আমার সন্তান, আমার খালা, আমার চাচি, তারা নির্যাতিত হচ্ছে, তারা মারা যাচ্ছে,
তাহলে আমরা কেন এই যে 2015তে যেটা নীতিমালাটা হলো সেটার ভিতর যেগুলো আছে সেইগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু তাদের বিচার আমরা পেয়ে যাই, কিন্তু তাদের বিচার আমরা পাই না। কেন পাই না? আইন নাই। একটাই আমাদের দেশের কথা, আইন নাই, কিন্তু অনেক আইন আছে। নারী ও শিশুর আইন কিন্তু আছে, সেই দিকেও কিন্তু আমাদের বিচার হতে পারে, কিন্তু আমাদের সেই আইনে আমরা যাই না বা আমাদের আইন করে না। আমরা যার জন্য আমরা চাচ্ছি কি আলাদা একটা আইন করার জন্য। তো 16 জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিকদের দিবসে আমরা সবাই একত্রিত হব। যেহেতু সংক্ষেপ আমাকে বলতেছে এবং সিদ্ধান্ত দিতেছে বারবার, আমি যাচ্ছি সেখানে যে 16 জুন যেহেতু আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস, আগামীকালকে একযোগে আন্তর্জাতিকভাবে পালন করা হবে এই দিনটি। আজকে আমরা পালন করছি এবং আমাদের একই কথা থাকবে যে আমরা যেন আইন চাই, আমরা যেন একটা আইন পাই। সেটা 2006-এর যে শ্রম আইন আছে সেই শ্রম আইনের সংশোধিত আইন হোক, তার ভিতরে আমাদের ঢুকান হোক, অথবা আলাদাভাবে আমাদের গৃহকর্মীদের জন্য একটা আইন করা হোক। এই আমাদের আজকে 16 জুনের এই আমাদের অঙ্গীকার থাক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে জহির ভাই দীর্ঘ দিনের শ্রমজীবী নেতা, বাংলাদেশ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স ফেডারেশনের সম্পাদক, জহির ভাইকে রিকোয়েস্ট করছেন যে বক্তব্য দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনি নিজেও একজন মানে গৃহ শ্রমিক, আপনার বাসায় আছে, সেই দিক থেকেও যদি বলেন যে মালিক পক্ষের দিক থেকে এবং শ্রমিক নেতার পক্ষের থেকে বন্ধ করে চালু হবে। আজকের এই মতামত বিনিময়ের যে সভাটা, সেখানে আগত গৃহ শ্রমিকই আমি বলবো। আমি গৃহকর্মী বলার থেকে গৃহ শ্রমিক বলা বেশি পছন্দ করতেছি। গৃহ শ্রমিক বললে পরে একটা শ্রম আইন, যে বিরাজিত শ্রম আইনটা আছে, তার অধিভুক্ত করা যায়। সেই জন্যে আমি আইডেন্টিটিটাকে গৃহ শ্রমিকই মনে করি। তো সকল গৃহ শ্রমিক বন্ধুদের এবং যারা অংশীজন এখানে নানান মহল থেকে আসছেন, সবাইকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং গৃহ শ্রমিককে একজন অঘোষিত বা কি বলা যায়, ইনফরমাল নিয়োগকর্তা। এখানে তো ওই যে আপা বললেন মহিলা বিষয়ক অধিদপ্তরের, যে আমরা সবাই সকালবেলায় তাদের বানানো রুটি খেয়ে হয়তো বের হই, ফলে আমরা সকলেই নিয়োগকর্তা। কিন্তু আমরা কি নিয়োগ দিয়েছি, এই প্রশ্নটার মধ্যে যখন যাওয়া যায় তখন দেখা যায় যে না, আমরা নিয়োগ দিইনি, মানে কোনো নিয়োগ পত্র তারা পায়নি। তাহলে একজন গৃহ শ্রমিক নিয়োগ পত্র পেল না নিয়োগকারীর কাছ থেকে। গৃহ শ্রমিকদের অনেক কথা, অনেক ব্যথা আছে, সেখানে আমি যাব না। আবার নিয়োগকর্তাদেরও কিছু কথা, কিছু ব্যথা আছে, সেখানেও আমি যাব না। আমার কথা হচ্ছে, আমাদের দেশে না, সারা বিশ্বেই যারা শ্রম দিয়ে থাকে, মেহনত করে থাকে, সেই মেহনত যারা নেয় এবং মেহনত যারা দেয়, তাদের উভয়ের মধ্যে নানা রকমের বিরোধ, বিতর্ক, মতভেদ এগুলি থাকতেই পারে, থাকেও। সেইগুলি নিষ্পত্তি করার জন্যে আমাদের নাগরিকদের একটা রাষ্ট্র আছে। তাহলে এখানে প্রধান কাজটা রাষ্ট্রের, রাষ্ট্রকেই সাব্যস্ত করতে হবে তারা আইএলও কনভেনশনের 189-90 রেটিফাই করবে কিনা। রাষ্ট্রকেই সাব্যস্ত করতে হবে যে আমার মতো একজন নিয়োগকর্তা একটা নিয়োগ পত্র গৃহ শ্রমিককে দেবে কিনা। এই সাব্যস্তগুলি যদি রাষ্ট্র করতে পারে, তাহলে রাষ্ট্র কিন্তু আমাদের কথা, আমাদের ব্যথা শুনবার জন্যই প্রতিষ্ঠান, নইলে এই রাষ্ট্রের দরকার কি ছিল?
তাহলে সেই রাষ্ট্র কিন্তু আমাদের কথা, আমাদের ব্যথা শুনছে না, মালিকদেরটাও শুনছে না, শ্রমিকদেরটাও শুনছে না, নিয়োগকারীটাও শুনছে না, নিয়োজিত হওয়ারটাও শুনছে না। এই না শোনার মধ্য দিয়ে যাবতীয় অব্যবস্থা, অরাজকতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যারা কাজ করতে এসছে তারা কাজ করতে করতে প্রবল নির্যাতিত হচ্ছে, সীমাহীন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। তারা কাজ করতে করতে মানসিক ভারসাম্যহীনতায় চলে যাচ্ছে। অথচ তাদের এই অবস্থাটা বলবার মতো, শুনবার মতো কেউ নেই। এই যে কোথাও কেউ নেই, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসবার জন্যে বাস্তবে আমাদেরকে রাষ্ট্রশক্তির উপরই নির্ভর করতে হবে। আমাদের দেশে বারে বারে ভোট আসে, ভোট যায়। এই যে আবারও একটা ভোটের ডামাডোল আপনারা কিছুটা শুনতেই পাচ্ছেন। তাহলে এই ভোট আপনারা আমরা যাদের দিই, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমাদের জন্য কি করেন, কি করবেন, কি করেছেন, সেই সব প্রশ্নগুলি কিন্তু আমাদের জানা দরকার। এবং আমাদের গৃহকর্মীদের বলা দরকার যে আমি যে আপনাকে আজকে আপনার মার্কায় ভোটটা দেব, আপনি কি কালকে পার্লামেন্টে আমার জন্য বলবেন যে না, গৃহ শ্রমিকদের একটা নিয়োগপত্র থাকা চাই, সেই নিয়োগপত্রে তার ন্যূনতম মজুরিটা লেখা থাকা চাই। পৃথিবীর অনেক দেশ আছে যে সকল দেশে একটা ন্যূনতম মজুরি আইন আছে। আমরা উপনিবেশ থেকে বেরিয়ে আসছি, সেই পাকিস্তানের উপনিবেশেও কিন্তু একটা ন্যূনতম মজুরি ছিল শ্রমিকদের, যে সকল পর্যায়ের সকল প্রকারের শ্রমিকদের এর নিচে আর কোনো মজুরি দেয়া যাবে না। সেটা তো কোনো টাকা দেওয়ার বিষয় না, একটা আইন করার বিষয়। তাহলে রাষ্ট্র সেই আইনটা আমাদের করে দিচ্ছে না যে এই হচ্ছে আমাদের দেশে মজুরির স্ট্যান্ডার্ড, এর নিচে আর কাউকে মজুরি দেওয়া যাবে না। সেটা সাব্যস্ত হলে তখন সেই স্ট্যান্ডার্ডের আলোকে কিন্তু গৃহ শ্রমিকদের মজুরিও সাব্যস্ত হবে, গার্মেন্টস শ্রমিকদের মজুরিও সাব্যস্ত হবে, সমিলের শ্রমিকদের মজুরিও সাব্যস্ত হবে। তাহলে এই সাধারণ একটা বিষয়, একটা ন্যূনতম মজুরি আইন আমাদের রাষ্ট্র আমাদের জন্য করছে না, কিন্তু আমরা বারে বারে তাদেরকে ভোট দিয়ে যাচ্ছি। তাহলে এই রাষ্ট্রের কাছে ভোট দেবার আগে আমাদের আপনাদের জিজ্ঞেস করতে হবে যে আপনাকে যে ভাই ভোটটা দেব, আপনি কি আমার জন্য এইটুকু অন্তত করবেন যে একটা ন্যূনতম মজুরির আইন কি আমি পাওয়ার অধিকার রাখি না, যে দেশে ন্যূনতম শ্রমিকদের এই পরিমাণ মজুরি থাকা উচিত, এই পরিমাণ কাজের সময় থাকা উচিত। এই যে আপা একজন বলতেছিলেন যে প্রপার টাইমের যে কাজ গৃহকর্মীদের, যারা স্থায়ীভাবে কাজ করে, এখন তো অস্থায়ী কাজের একটা ফিচার দাঁড়িয়ে গেছে, যারা স্থায়ীভাবে কাজ করে তাদের প্রপার টাইমের কাজের পরে সে তো পার্ট টাইম ওইখানেই অন্য কাজ করেও দুইটা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু তার কাজের কোনো সময়সীমা নাই। ঘুম থেকে ওঠার থেকে ঘুমানো পর্যন্ত তাকে অবিরাম কাজ করে যেতে হয়। আবার ছুটা যারা, তাদের জন্যেও নানা রকমের সংকট কাজকে কেন্দ্র করে একটা তৈরি হয়। তার মধ্যে প্রধান সংকট কি? দর কষাকষির সংকট। সে তো কোথাও বার্গেইন করতে পারছে না। ওই যে বলছে যে মজুরি চাইবার অধিকার আমার নাই। তাহলে অন্য সব জায়গায় এই জিনিস আছে যে লাক্স সাবানটা বিক্রি করে সে সাবানের দাম সাব্যস্ত করে, আর শ্রমের বেলায় যে শ্রমটা বিক্রি করে সে সাব্যস্ত করতে পারে না শ্রমের দাম, সাব্যস্ত করে যে শ্রমটা কেনে সে। এই জায়গাটায় আমরা অপারগ হয়ে যাই। সেই জন্য আমি যে কথাটা বলতে চাই যে কর্মঘণ্টা সাব্যস্ত হইতে হবে, এবং সেই কর্মঘণ্টা সাব্যস্ত করা বা শ্রমকে সাব্যস্ত করা, এই জন্য আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে, এখানে তো মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন আছেন বা নারী সংগঠনগুলির নেতৃত্ব আছেন, নারী সংস্কার কমিশনের আপা আছেন। কিন্তু আমি চাই যে স্থানীয় সরকার কর্তৃপক্ষেরও অন্তর্ভুক্তি থাকুক এখানে, এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের মধ্য দিয়ে একটা এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া সাব্যস্ত হোক
যাতে যাতে করে স্থানীয় সরকারের কর্তৃপক্ষ কাছে একজন এমপ্লয়ার কি একজন এমপ্লয়ি দুজনেই কথা বলতে পারে যে এই হচ্ছে আমাদের প্রবলেম, এই প্রবলেমকে কেন্দ্র করে আমরা বার্গেনিং করতে চাই। ত্রিপক্ষীয় বার্গেনিংটা আপনা আপনি তো আসে নাই, এটার পেছনে তো ফিলোসফি আছে। তো তাহলে সেই ত্রিপক্ষ যদি আমরা অচল করে দেই যে না ত্রিপক্ষ থাকবে না, ত্রিপক্ষ থাকবে না, সব এক পক্ষ, রাষ্ট্রপক্ষ এমনই কর্মকাণ্ড করবে যে সব তিন পক্ষ দুই পক্ষ সব এক পক্ষ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, তাইলে বারে বারেই আমরা ফ্যাসিবাদের মুখোমুখি হব। ফ্যাসিবাদ উপর তলায় রাষ্ট্র চালাবে, নিচ তলায় বাড়িওয়ালা চালাবে, এমপ্লয়ার চালাবে। তো দুই ফ্যাসিবাদের মধ্যে পিষ্ট হইয়া আমরা স্যান্ডউইচ হয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ জহির ভাইকে। এখন আমি একটু অনুরোধ করছি, আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াহিদা বানু, এক্সিকিউটিভ ডিরেক্টর অপরাজেয় বাংলাদেশ। আপাকে কিছু বলার জন্য আমি একটু অনুরোধ করছি। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে 16 জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস 2025 উপলক্ষে উচ্চজনের সাথে যৌথভাবে যে অ্যাডভোকেসি সভা হচ্ছে, সবার সভাপতি, প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ যারা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অপরাজেয় বাংলাদেশে কাজ করি। অপরাজেয় বাংলাদেশ একটা নারী, শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের সংগঠন। যাদের নিয়ে আমরা কাজ করি তারা সবাই আসলে সুবিধা বঞ্চিত, খুবই মার্জিনালাইজ, খুবই ভঙ্গুর অবস্থায়, অসহায়, এতিম যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করি। তো সেই কাজের প্রায় শুরু হয়েছে আমাদের 29-30 বছর থেকে। যাদের সাথে কাজ করছে তাদের অধিকাংশই হলো পথবাসী, পথশিশু এবং শ্রমজীবী মানুষ। এবং অনেকগুলো দিক আছে যেগুলো দিকে আমরা যখনই কাজ করি তখন দেখতে পারি যে পথে যারা এসে শেষ করে তাদের জীবন মান এবং জীবন যাপন আবার শুরু করে, তাদের অধিকাংশই হলো এই গৃহ শ্রমিক বোনেরা বা ছেলেরা। তারা বাড়িতে আসে, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার পরে যখন তারা অনেক অত্যাচারিত হয় আর কোথাও যেতে পারে না, তখন তারা পালিয়ে চলে আসে এবং রাস্তায় একটা আসার পরে তাদেরকে আমরা আশ্রয় দিই। আবার আমাদের এডুকেশন, শেল্টার হোম, মনে করেন তাদের জন্য হস্টেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তাদের লেখাপড়া, ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা আবার যেন তারা জীবনে একটা ভালো কাজ করে খেতে পারে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমি যে কথাটা বলার জন্য এসেছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব খুশি হয়েছে। আমরা প্রায় 55টা লার্নিং সেন্টার চালাই, যেটা শুধুমাত্র এই গৃহ শ্রমিক মেয়েদের জন্য। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিশেষ করে যে 20 লক্ষের উপরে আমাদের গৃহ শ্রমিক আছে, যেটা স্ট্যাটিস্টিক্স বলে তার 80% হলো মেয়ে শিশু। এবং এই মেয়ে শিশুদের জীবন যাপন, তাদের পরিবার আছে, পরিবারের সদস্য আছে, কিন্তু তারা ওই পরিবারের কেউ না। তারা যে বাড়িতে থাকে সারাদিন মান ওখানে থাকে, খায়, ঘুমায়, অথচ তারা ওই বাড়ির কেউ না। এই বাড়িটা তাদের জন্য নয়। আমরা জানি যে আমাদের যে শ্রম আইন আছে 2006 এবং সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে আসলে গৃহ শ্রমিকের ইস্যুটাকে এখনো ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হিসাবে বা শ্রম হিসাবে কিন্তু এখনো এটাকে ইনক্লুড করা হয়নি। তো আমি লেবার মিনিস্ট্রিতে একটা জাতীয় শিশু শ্রম নিরসন পরিষদ আছে, সেখানকার আমি একজন সদস্য। এবং সদস্য হওয়ার পর থেকে আসলে আমরা এটা নিয়ে কথা বলছি, যাতে করে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের ভিতরে যাতে এই শিশু শ্রমের বিষয়টা এবং শ্রমিকদের, গৃহ শ্রমিক ইস্যুটাকে যুক্ত করা হয় বা অন্তর্ভুক্ত করা হয়, এটা আমাদের দাবি হিসাবে আছে। আর একটা হলো যে গৃহ শ্রমিকদের জন্য যে কল্যাণ অ্যাক্ট বা পলিসি যেটা আছে, সেটাও আসলে বাস্তবায়নের জন্য খুব বেশি মনোযোগী আজ পর্যন্ত কোনো পক্ষকে হতে দেখা যায়নি এবং এ ব্যাপারে কোনো কিছু তেমন করে বিনিয়োগ করা হচ্ছে না। কিন্তু আমরা জানি যে যদি কনভেনশন আইনে কনভেনশন 189 কে রেটিফাই করে বাংলাদেশ সরকার,
তাহলে হয়তো আমরা খুব ভালোভাবে কিছু কাজ করতে পারবো বাংলাদেশে। এবং সেই কাজগুলো করার জন্য এখন আমি বলবো যে কমনওয়েলথ কান্ট্রিগুলো যারা যারা এটা রেটিফাই করছে তারা কিন্তু অনেক ভালো কাজ করছে। তো দুটো কান্ট্রি থেকে আমরা আমাদের এক্সপেরিয়েন্স নিতে পারি। একটা হলো সাউথ এশিয়া আর একটা হলো জামাইকা। তারা গৃহ শ্রমিকদের নিয়ে খুবই ভালো কাজ করছে। সেই কাজগুলোর গুড প্র্যাকটিসগুলো যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি বা আমরা রেপ্লিকেট করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারবো যে আমরা একটা মডেল অফ গুড প্র্যাকটিস দেখাতে পারবো, যে প্র্যাকটিসের মাধ্যমে ছোটখাটো আমরা এলাকা ভিত্তিক গবেষণা করে যে এই কাজটা যে সত্যিকার অর্থে করা যায়। আমাদের গৃহ শ্রমিকরা যে শ্রম দিচ্ছে, তাদের শ্রম যে অর্থনৈতিক কন্ট্রিবিউশন, সেটা যে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এটার যে মূল্যায়ন করা হবে জাতীয়ভাবে, সেই জায়গাটা তৈরি করার আমাদের বড় একটা ক্ষেত্র তৈরি হবে। এক ভাই অথবা আপা বলছিলেন যে যারা গৃহ শ্রমিকে আছেন, কাজ করেন, যুক্ত আছেন, তারা আসলে বাহির হওয়ার পথ তারা কোনোদিনও খুঁজে পাবেন না, কেননা তারা সবসময় বন্দি দশায় থাকেন। তাদের বের করার জন্য যে পথ, সেটা আমাদেরকেই বের করতে হবে। তো আমরা তাদের সাথে যারা কাজ করব, থাকবো, অ্যাক্টর হিসেবে থাকবো, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে থাকবো, তাদের নিয়ে আসলে আমাদের চলার পথটাকে সহজ করতে হবে। এক। দুই নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কয়েকটা এলাকায় যেটা করেছি, যে সব বাসা বাড়িতে যে কাজের মানুষ থাকে, আমরা এলাকায় এলাকায় যে আমরা 15 বছরের নিচে যেন কাজের মেয়েকে না রাখি। অনেক রিয়াকশন আছে। আমি বললাম যে আমাদের যখন এডুকেশন সেন্টার চলে, বাসা বাড়ির মানুষরা দরজা খুলে দেয় না, আমাদের টিচারদেরকে ঢুকতেই দেয় না। তো সেই জায়গায় কিন্তু আমরা একটা কাজ করেছি যে আপনারা সবাই একটা ফর্ম ফিল আপ করে থানায় দিবেন, যে আপনারা কবে নিলেন, কবে ছাড়লেন এবং তার বেতন কত, এরকম একটা ফর্ম। কেউ কেউ সময় দেয়, কেউ কেউ দেয় না। আবার অনেক সময় যে পুলিশ বলে যে এটা ঝামেলা আমাদেরকে দেবেন না, এটা কেন আলগা ঝামেলা আমরা নেবো, এমনি দেশের কাজ নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন রাষ্ট্র কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাফ লিকুইড একটা সিচুয়েশন আমাদের চলছে। আমাদের আসলে ইন্টারিম গভর্নমেন্ট এখনো মেইন স্ট্রিম গভর্নমেন্ট নয়। অনেকগুলো সংস্কার কমিশন আছে, যেগুলো সুপারিশ আছে, সেই সুপারিশগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা যদি বের করে এনে সেগুলো গভর্নমেন্টের সামনে প্লেস করতে চাই পারি, তাহলে আমি মনে করি এটা সম্ভব। কেননা আইএলও কিন্তু খুব পজিটিভ নোশন নিয়ে কাজ করছে কমনওয়েলথ কান্ট্রিগুলোতে। এটা আমরা কাজ করতে পারবো যদি এই বিষয়ে আমরা যতগুলো সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনজিও, আইএনজিও কাজ করছি, তাদের ভিতরে ওয়েল কোঅর্ডিনেটেড এফর্টস থাকতে হবে, কোলাবোরেশন থাকতে হবে। এবং এখানে আমি জানি না, আমাদের মওকা থেকে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট এবং লেবার মিনিস্ট্রি থেকে লোককে আনতেই হবে। আমরা যখনই কাজ করি নারী শিশু, তখন মনে হয় এটা আমাদের ঘাড়ের উপরে একটা দায়িত্ব। আমরা যারা এনজিও করি এবং আমরা যারা ইউনিসেফ বা আইএলওর মেম্বার, এটা শুধু আমাদের দায়িত্ব। আমরা কথা বলবো আর ওনারা শুধু শুনবেন। তো এই জায়গায় এখন অ্যাকাউন্টেবিলিটির সময় এসছে, এখন ট্রান্সপারেন্সির সময় আসছে এবং সরকার এবং বেসরকারিভাবে সবাইকে এনগেজড হওয়ার সময় এসছে। তো আমরা মনে করি সবাইকে সুযোগ একসাথে নিয়ে পথ চলাটা যদি সুযোগ শুরু হয়, তাহলে আসলে সবাই মাঠে আমরা যখন নামবো, তখন আমরা পথে যখন হাঁটবো, কথা যখন বলবো, সবাই একসাথেই বলবো। তাহলে মাত্র সরকার আমাদের 189 যে কনভেনশন আছে, এটা রেটিফাই করবে এবং এটা নিয়ে কাজ করবে। বাংলাদেশ সরকার রেটিফাই করতে একদম ওস্তাদ, কেননা কনভেনশন ভিতরে কি লেখা আছে অনেক সময় গভর্নমেন্ট পড়েই না, জানেই না। সো রেটিফাই ইজ নট দ্য ইস্যু। ইস্যু হলো এখন যে সিচুয়েশন আছে, সেটা কি আমার গবেষণা আছে, এটা নিয়ে কি আমার কাজ আছে, আমাদের কি কোনো গুড মডেল প্র্যাকটিস আছে, সেগুলোকে আমরা কিভাবে রেপ্লিকেট করতে পারি, সেদিকে যদি আমরা নজর দেই ভালো হয়। সব শেষ কথা হলো, অনেক ধরনের অনিয়ম হয়, বিচারহীনতার কারণে আমাদের মেয়েরা মারা যায়, দুর্বিষহভাবে তারা হত্যা হয়, যৌন নির্যাতনের শিকার হয়। 50% মেয়েরা আসলে কোনো না কোনো ভাবে যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু আমরা কোনো ধরনের স্টেপ নিতে পারি না। সেই বিষয়টাকেও আসলে সরকারের যে বিনামূল্যে আইনি সেবা আছে, সেটা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং সেই জায়গায় আমাদেরকে সোচ্চার হতে হবে। তাহলে আমরা একটা পজিটিভ ডাইরেকশনসে বাংলাদেশকে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়াহিদা স্বপ্না, আমি অপরাজয় বাংলাদেশের নির্বাহী পরিচালক। বাট ওটা আমার বড় পরিচয় হলো, আমি অনেক আগে থেকে
কৃষক শ্রমিক মজুর এই সংগঠনগুলোর সাথে যুক্ত ছিলাম, আছি এবং আপনাদের সাথে আছি। ধন্যবাদ। পরে আমি রিকোয়েস্ট করছি যে আমি পর্যায়ে রিকোয়েস্ট করছি অন্তরা আপাকে, যে অন্তরা আপা হচ্ছে গিয়ে সবগুলো মানে ছোট ছোট সংগঠনগুলোকে একত্রে করে এবং শ্রমজীবী মানুষের ভয়েসটাকে সামনে নিয়ে আসার জন্য কাজ করে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। দাঁড়ালাম কারণ মনে হচ্ছে যে অনেককে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকে হবে নাকি সবাই কাজ করে। আজকে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অক্সফাম এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। এখানে বিজ্ঞ জনেরা আছেন, আমি শিখতে এবং শুনতেই এসেছি। শুধু যেই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগার যে জায়গাটা আজকে সেটা হচ্ছে যে দ্য প্রসেস, যে আমরা দেখলাম যে গৃহকর্মী লিডার যিনি তিনি আসলে উপস্থাপন করলেন। এই প্রসেসটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে এটাই চাই। আমরা আয়োজন করি, আমরাই বলি, কিন্তু যাদের জন্য তারা শুধু বেশিরভাগ সময় শ্রোতা হয়। তো সেই জায়গা থেকে আজকের প্রোগ্রামটার একটা ভালো লাগার জায়গা হচ্ছে যে এখানে আসলে ওনারা কথা বলছেন এবং সেখানে আমরা আমাদের কথাটা যুক্ত করছি। এবং সুমাইয়ার সাথে যখন গতকাল কথা হচ্ছিল আমার, আপা বলছিলেন যে নেক্সট টাইম থেকে ওনারা আয়োজন করবেন, ওনারাই কথা বলবেন, সেখানে আমরা আসলে তাদের কাছ থেকে তাদের কথাগুলো শুনতে যাব। তো আমার কাছে মনে হয় এবং অক্সফাম সেটা বিশ্বাস করে যে আমরা যে ডিকলোনিয়াল প্রসেসের কথা বলি সেটার একটা বড় জায়গা এটা, যে আমরা আসলে যাদের কথা বলছি, গৃহকর্মীদের কথা বলছি, তাদের কথাটা তাদের মুখ থেকে আসলে আমরা শুনতে চাই। এটা প্রথমে ধন্যবাদ দিতে চাই বিএনসিকে যে এত সুন্দরভাবে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সকল গৃহকর্মীরা অংশগ্রহণ করেছে। আমি একটু প্রকল্পটার ব্যাপারে বলতে চাই, কারণ যেহেতু এখানে অনেকেই আছেন যারা অনেকদিন ধরে এটার সাথে আছেন, কিন্তু অনেকে হয়তো আছেন আজকেই প্রথম এসেছেন। তো এম্পাওয়ারিং ওয়েমেন থ্রু সিভিল সোসাইটি অ্যাক্টরস, সংক্ষেপে আমরা ইডব্লিউসিএস এর প্রকল্প বলছি, এবং এই প্রকল্পটা মূলত 33টা লোকাল পার্টনারকে নিয়ে কাজ করছে। এবং এখানে আপনারা একা নন, অর্থাৎ গৃহকর্মীরা শুধু একা নন, এখানে 4টা সেক্টরের বিপুল পরিমাণ নারী শ্রমিকদেরকে নিয়ে আমরা আসলে কাজ করছি অক্সফাম এবং ইউরোপীয় ইউনিয়ন। সেখানে চা শ্রমিক নারী আছেন, সেখানে জেলে নারী আছেন, সেখানে ডোমেস্টিক ওয়ার্কার আছেন এবং যারা হোম বেসড আরএমজি ওয়ার্কার। এই 4টা সেক্টরে, ইনফর্মাল সেক্টরে নারী যারা আছেন, যারা কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই এখানে যারা উপস্থিত আছেন, আবুল ভাই সহ, এখানে সুলতান ভাই আছেন। আসলে আজকের আলোচনাটাতে আমার কাছে মনে হয় আমরা যে ফলপ্রসূ জায়গাটা নিয়ে কথা বলতে পারি, যে যেই শ্রম ঘন্টার কথা আমরা বলছি, যে মজুরির কথা আমরা বলছি, এখানে নিয়োগকারী কথা বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে যে নিয়োগকারী এসেছেন এবং তিনিও কথা বলছেন। অর্থাৎ শ্রমিক যখন ভালো থাকে সেটা শুধু শ্রমিকের একার ভালো থাকা না, শ্রমিক যখন ভালো থাকে তখন আলটিমেটলি নিয়োগকারী ভালো থাকে। কারণ আমার বাসায় যিনি কাজ করেন তিনি যখন আসলে প্রপার হাইজিন সম্পর্কে জানেন, তার মানে যিনি আমি নিয়োগকারী, আমার বাসায় আসলে সুস্থতা নিশ্চিত হয়। আমার বাসায় যিনি শ্রমিক, গৃহ শ্রমিক, তিনি যখন আসলে যৌন নির্যাতন সম্পর্কে সচেতন হন, তখন আমি অ্যাজ এ নিয়োগকারী আমি বুঝতে পারি যে আমি নিজেও আসলে কোন কোন জায়গাতে আমার সচেতন হওয়ার প্রয়োজন আছে। তার মানে শ্রমিকের ভালো থাকা শুধু একা শ্রমিকের ভালো থাকা না, শ্রমিকের ভালো থাকা আসলে যিনি নিয়োগকারী তার ভালো থাকার একটা বড় অংশ। তো আজকে সুলতান ভাই আছেন, আবুল ভাই আছেন, আমি আসলে যে জায়গাটা থেকে শুনতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শ্রম সংস্কার কমিশন সহ সকল অংশীদারদের সাথে এই আয়োজনগুলোর চেষ্টা করছি অক্সফাম ইউরোপীয় ইউনিয়ন, এবং এই যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদেরকে কিভাবে এই 3টা জায়গা নিয়ে আমরা যেটা কথা বলছি, অর্থাৎ তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্তকরণ, ILO 189 রাটিফিকেশন এবং তাদের জন্য যে নীতিমালাটা আছে সেটার পূর্ণাঙ্গ আইন এবং বাস্তবায়ন, অর্থাৎ এই 3টা জায়গাকে ধরে আসলে
আমরা আসলে সামনে কি করতে পারি, এবং আমাদের লাস্ট যে কমিটমেন্টগুলো ছিল, অর্থাৎ আমাদের মনিটরিং এর কথা উঠে এসেছিল। আমাদের লাস্ট যে ক্যাম্পের আয়োজনে আমাদের আরেকটা ইভেন্ট হয়েছিল, সেখানেও আমাদের মনিটরিংটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছিল। লোকাল পর্যায়ে আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে কথা হয়েছিল। তো আজকে যারা অংশীজন আছেন, আমি আশা করতে চাই যে তারা আসলে এই পরবর্তী প্রসেস, অর্থাৎ আমরা বিগত সময়ে যে আলোচনাগুলো করেছি সেটার যে ফলো আপ, সেই জায়গাটাতে আসলে আমাদের কোথায় অবস্থান এবং সামনে আসলে আমাদের কমিটমেন্টের জায়গাটা কি, যে এই বিগত সময়ের কমিটমেন্টগুলোর ফলো আপটা নিয়ে আমরা আসলে সামনে কি করতে পারি। তো সেই জায়গাতে আশা করি সকলে আন্তরিকভাবে সামনেও অংশগ্রহণ করবেন, এবং অক্সফাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করতে চাচ্ছি। আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবসে সত্যিকার অর্থে গৃহ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারুন, এই দাবি রাখতে চাই, এবং আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই যে আমাকে একটু আগে যেতে হবে আজকে ইভেন্ট থেকে, কারণ আমাদের হচ্ছে ইউর আরেকটা অডিট চলছে, তাই আমাকে চলে যেতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সবার সঙ্গে আর 5 মিনিট সময় নেই, সবাই এই আমাদের আসলে শ্রমিকরা যারা আমাদের যেটা হয় ওরা নিজেরা ব্যাগ তৈরি করে, তারপরে দাম থেকে মাস্ক তৈরি করে। তো আমরা বলছিলাম যে শ্রম দিবসে কি করা যায়, তখন বলছিল যে যারা আমাদের জন্য কথা বলতে আসবে তাদেরকে আমরা আমাদের কথা যেন তারা ভুলে না যায়, সেই জন্য আমরা এমন গিফট করতে চাই যেটা তারা ভুলবে না। তারাই বসছিল, আমরা কিন্তু এই ঈদের বন্ধের মধ্যে আমরা খুব ইয়ে করেছি না আপা, সবাই বসে আমরা হলো গিয়ে প্ল্যান করে করে তারা বলছে এই করতে চাই। তো যেহেতু দুজন তিনজনের তারা আছে, আর আমরা গামছা, আপনি তো নিজে দেখছেন গলায় গামছা লাগাবো, এবং ওরা আপনি নিজের আমার ভাই দেখছেন করোনার সময় আমরা কিভাবে মাস্ক তৈরি করেছি, এখন ব্যাগ তৈরি করেছি। ঠিক, তো আমি একটু সহকর্মীদেরকে বলবো যে যারা আমরা আজকে আমাদের জন্য যারা কথা বলতে এসছেন তাদেরকে একটু দ্রুত, খুব দ্রুত, সময় হাতে কম, এটা পরে একটু পরে এটা এখন লাগবে না। মিতু, তুমি যদি একটু দ্রুত করার ব্যবস্থা করো, ফারজানা তোমরা সবাই একটু দ্রুত যদি করো, আমরা একটুখানি এটা করি। দিদার ভাই, আমি আপনি একটু গান ধরি আসলে, একটু সবাইকে হাতে গান, সবার হাতে দিয়ে দেন। জানি না কি জানি রেখে গেল। পড়ে যাচ্ছিল ধাক্কা দিয়ে। আপা আমাদের তো স্ক্রিনে দেখাতে হবে, আমরা স্ক্রিনে দেখাতে পারছি না। লাইভে শুরুতে না তো, ভিতরে খাবে না। সামনের দিন আসলে